দ্যাট মিনস প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্টটা আপনি তখন অ্যাপ্লাই করবেন যখন আপনি অ্যাসেসমেন্টটা নিবেন। দ্যাট মিনস অ্যাসেসমেন্ট চলাকালীন যে সময়গুলো বা চলাকালীন মুহূর্তগুলা আপনি কিন্তু তখন ফার্স্টে অ্যাসেসমেন্টটা কিভাবে নেবেন, আসবেন, আসার পরে তাদেরকে সবকিছু বুঝাবেন, বুঝায়া বলে তাদের কাছ থেকে এভিডেন্সটা কালেক্ট করবেন, রিটেন নেবেন, ডেমনস্ট্রেশন নেবেন, ওরাল নেবেন, ঠিক না? এই যে রিটেন মানে আসার পর থেকে শুরু করে ওরাল শেষ করা পর্যন্ত যে বিষয়গুলো, এইটুকুতেই আপনার প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্টটা আপনি অ্যাপ্লাই করবেন। কিভাবে? ভ্যালিড যদি বলেন তাহলে ভ্যালিড আপনি তখনই হবে অ্যাসেসমেন্টটা যখন অ্যাসেসমেন্টের রিকোয়ারমেন্ট অর্থাৎ আন্ডারপিনিং স্কিল, তারপর হচ্ছে নলেজ বা যা সব আছে যা বলা হয়েছে তা কভার করছে কিনা। দ্যাট মিনস অল ইউনিট, অল এলিমেন্টস অফ পারফরমেন্স ক্রাইটেরিয়া, তারপরে হচ্ছে আপনার 4 ডাইমেনশন, এই সব কিছু যখন দেখতেছেন যে আপনার একটা ক্যান্ডিডেটের কভার করতেছে, তখনই আপনি বুঝবেন যে এই অ্যাসেসমেন্টটা ভ্যালিড। ওকে, এরপর হচ্ছে রিলায়েবিলিটি। রিলায়েবিলিটিটা হচ্ছে স্ট্যান্ডার্ডটা যেন সবসময় একই থাকে। ওকে, সারা দেশে লোকেশন আলাদা থাকলেও স্ট্যান্ডার্ডটা সারা দেশের যেখানেই হোক না কেন অ্যাসেসমেন্টটা এক থাকবে। আমার কথা ধরেন আপনি ঢাকায় আসলেন, এখানে অনেক মানুষ আছেন অনেক ডিস্ট্রিক্ট থেকে, আপনাদের ডিস্ট্রিক্টেও হয়তো হচ্ছে লেভেল 4 এর পার্টগুলো, কিন্তু আপনারা ধরেন ওখানে আপনার অ্যাসেসমেন্ট হচ্ছে, আপনি ওখান থেকে এখন ঢাকায় আসছেন, ধরেন ঢাকায় দিলেন, ঢাকায় না দিলে চট্টগ্রাম দিলেন। মোট কথা আপনার সারা বাংলাদেশের 64 জেলার যেখানেই অ্যাসেসমেন্টটা হোক না কেন, এই অ্যাসেসমেন্টটা একটা স্ট্যান্ডার্ড অনুযায়ী হবে আর একটা প্রসিডিউর মেনটেন করে হবে। দ্যাট মিনস ওই যে ওই অ্যাসেসর গুলা ঢাকাতে ঠিক যেই মাপে অ্যাসেসমেন্টটা নিবে, চট্টগ্রামেও ঠিক ওই মাপেই অ্যাসেসমেন্টটা নিবে। তার অ্যাসেসমেন্টের যেন কোনো ভেদাভেদ না আসে। এই ক্ষেত্রে আপনাকে বোঝার জন্য আমি একটা এক্সাম্পল দেই, যে ওই গত ক্লাসও বলছিলাম, সেটা হচ্ছে দুইজন অ্যাসেসর আসলো, দুইজন অ্যাসেসর আইসা একজনের কাছে হচ্ছে 2 জন পাস করলো, আরেকজনের কাছে 10 জন পাস করলো। তো এখন 2 জনের কাছে যেটা পাস করলো সেই অ্যাসেসর মানে ক্যান্ডিডেটরা খুব রাগান্বিত যে আপনি ভালোভাবে অ্যাসেসমেন্ট নেন না। আর 10 জনের কাছে মানে 10 জনের যে পাস করলো 12 জনে, সে খুব ভালো অ্যাসেসর। এখন এখানে দেখতে হবে যে তাদের জাজমেন্টটা, ওকে, এই জাজমেন্টটা তাদের যদি ঠিক থাকে তাহলেই রিলায়েবিলিটি হবে, আর জাজমেন্টটা যদি তাদের ঠিক না থাকে তাহলে রিলায়েবল হবে না। সেটা হচ্ছে আপনার ডেমনস্ট্রেশনে আসলো, ধরেন যে গাড়ি আপনার চালায় দেখাইতে হবে, হ্যাঁ, এখন একজন অ্যাসোসিয়েট বলছে আপনার গাড়ি যে চালায় দেখাইতে হবে, আপনি গাড়িটা চালাইয়াই আমাকে দেখাবেন। এই একজন অ্যাসোসিয়েট এটা বলছে, যার কাছে 2 জন পাস করছে সেই অ্যাসোসিয়েট বলছে আপনি আমাকে গাড়িটা চালাইয়াই দেখাবেন। আর যার কাছে 10 জন পাস করছে সেই অ্যাসোসিয়েট বলছে গাড়ি চালানো লাগবে না, চালাইতে গেলে প্রথমে কি করবেন, অ্যাক্সেলেটর কখন দিবেন, ব্রেক কখন দিবেন, কি করবেন না করবেন মনে করেন যে আপনি চালাচ্ছেন, এইভাবে জাস্ট একটা রোল প্লে করে দেখেন। আমার কথা বুঝতে পারছেন? তাহলে এখানে কি রিলায়েবল হয়েছে? দুজন কি একই স্ট্যান্ডার্ড ফলো করছে স্যার ম্যাডাম? কারণ আপনার সিএসএ বলা আছে যে তাকে ওই গাড়ি চালাইতেই হবে, ডেমনস্ট্রেশনে ওই গাড়ি চালানো পারফর্ম করতে হবে, কিন্তু একজন অ্যাসেসর এটা ফলো করছে আরেকজন অ্যাসেসর এটা ফলো করেনি, তাহলে কি রিলায়েবল হয়েছে? স্যার ম্যাডামরা রেসপন্স হয় নাই, তাহলে রিলায়েবল কখন হবে স্যার? তখন কি গাড়িটা চালায় দেখাবে। ম্যাম ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী সকল সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে, তখনই এটা ভ্যালিডিটি হবে। দ্যাট মিন্স ওই যে 2 জন অ্যাসেসর সিএসএ যে বলা আছে যে গাড়িটা চালায়া দেখাইতে হবে, তাহলে তাদের মধ্যে ভেদাভেদটা না করে 2 জন অ্যাসেসর যদি ওই গাড়িটা মানে ডেমনস্ট্রেশনটা যদি গাড়িটা চালায়াই নিত তাহলে রিলায়েবল হইতো। তাহলে ওই জাজমেন্ট দেখা গেছে ওর কাছে 2 জন আসছে, তাহলে ওর কাছেও হয়তো 2 জনের জায়গায় 3 জন হইতো সর্বোচ্চ। বুঝতে পারছেন? তাহলে কিন্তু আর ওই ক্যান্ডিডেটরাও মানে রেগে যাইতো না। বুঝতে পারছেন? তাহলে রিলায়েবিলিটি, আপনার অ্যাসেসমেন্টটা রিলায়েবিলিটি কখন হবে? তখনই হবে যখন আপনার স্ট্যান্ডার্ডটা একই থাকবে। আপনার স্ট্যান্ডার্ড কি? আপনার সিএস
দ্যাট মিনস আপনার সিএসটা যখন আপনি ফলো করবেন, আপনার সিএসে কিন্তু আপনার নির্দেশনা দেওয়াই থাকে আপনি অ্যাসেসমেন্টের গাইডলাইনটা যে আপনি কিভাবে নেবেন। ওকে, তাহলে যদি দুইজনেরটা সেম হইতো তো সেই ক্ষেত্রে আপনার রিলায়েবল হইতো। স্যার বুঝতে পারছেন কিনা? রোমিও স্যার কোশ্চেন করছিলেন। আমরা কি এটা এইভাবে বলতে পারি কিনা যে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড বজায় রেখে যখন অ্যাসেসমেন্ট হয় সেটা হচ্ছে রিলায়েবিলিটি বা এরকম কিছু? হ্যাঁ, এটা বলতে পারেন, কারণ আপনার তো আলটিমেটলি স্ট্যান্ডার্ড বলতে তো ওই যে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডই বোঝাচ্ছে, আর ওই ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডটা তো আপনার সিএস থেকেই আসছে। সিএস, হ্যাঁ। হ্যাঁ, আপনি এটা বলতে পারেন যে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড এবং বা সিএস ফলো করে যদি আপনার অ্যাসেসমেন্টটা হয় তখনই এটা রিলায়েবল হবে। ওকে, এবার হচ্ছে ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল হচ্ছে ধরেন আপনার কোনো ক্যান্ডিডেটের কোনো নিড থাকলে সেই নিড আইডেন্টিফাই করে তার প্রতি ফ্লেক্সিবল হইতে হবে। ধরেন আপনার ক্যান্ডিডেটের হচ্ছে নিড বলতে বুঝাইছে ওই যে রিজনেবল অ্যাডজাস্টমেন্টের বিষয়টা। ওকে, ধরেন আপনার ক্যান্ডিডেটের একটা সাপোর্টিং পারসন লাগবে, সে অসুস্থ ফিল করতেছে, সে একা অ্যাসেসমেন্টটা দিতে পারছে না, তার একটা পারসন লাগবে, তখন ওই সাপোর্টিং পারসনটা দেওয়াটাই হচ্ছে তার জন্য একটা ফ্লেক্সিবল করে দেওয়া। ওকে, এটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি। দ্যাট মিনস ওই অ্যাসেসমেন্ট সেন্টারে আপনার যে ক্যান্ডিডেট থাকবে তার যদি কোনো চাহিদা থাকে তাহলে সেই চাহিদাটাকে ফুলফিল করে অ্যাসেসমেন্ট এনভায়রনমেন্টটাকে ফ্লেক্সিবল করাটাই হচ্ছে ফ্লেক্সিবিলিটি। আমার কথাটা বুঝতে পারছেন স্যার? Yes, miss. বুঝতে পারছি। আচ্ছা, আর ফেয়ারনেসটা কি? ফেয়ারনেসটা হচ্ছে ইন্ডিভিজুয়াল বা লার্নিং নিড আইডেন্টিফাই করে আপনি আপনার ক্যান্ডিডেটের সাথে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করছেন কিনা, অথবা তাদেরকে আপিল প্রসেস করতে দিচ্ছেন কিনা, এই বিষয়টা হচ্ছে ফেয়ারনেস। আপনি একটা কথা মাথায় রাখেন, ফ্লেক্সিবিলিটি আর ফেয়ারনেস কিন্তু কাছাকাছি না। ফেয়ারনেস, ফ্লেক্সিবিলিটি হবে হচ্ছে আপনি তার নিডটা সম্পূর্ণ ফ্লেক্সিবল হচ্ছে একটা সুযোগ করে দেওয়া, আর ফেয়ারনেস হচ্ছে গিয়া সব থাকা, এরকম বোঝায়। সবার সাথে ফেয়ারনেস, সবার সাথে ফেয়ারনেস হচ্ছে আপনি সবার সাথে থাকা, আর ফ্লেক্সিবিলিটি হচ্ছে আপনি স্বচ্ছতা, হ্যাঁ না স্বচ্ছতা ফ্লেক্সিবল নমনীয়তা আর কি, নমনীয়তা দেখানো আর কি, সময়ের ভিতরে যদি আমার সময় কভার না করতে পারি, বেশি হার্ড না হওয়া। আপনারা একটু বাংলাটা অ্যাভয়েড করেন, বুঝছেন? ওই যে নমনীয়তা, স্বচ্ছতা এগুলো এখন আর ইউজ করেন না। এগুলা ইউজ করলে কিন্তু ওই দেখা গেছে হ্যাঁ আপডেট হচ্ছে তো খেপে যাবে অ্যাসেসর, যদি ভালো মানের অ্যাসেসর পড়ে। আসলে এগুলো আর ইউজ করেন না, যেহেতু সবকিছুই আপডেট হচ্ছে, আমরা আমাদের লার্নিং যে থিওরি এটাও আপডেট হবে আমাদের। তার আর ফেয়ারনেসটা কি বুঝাইছে? ফেয়ারনেসটা হচ্ছে আপনি আপনার ক্যান্ডিডেটের সবার সাথে আপনি ঠিক করতেছেন কিনা, আপনি হচ্ছে ওই একজনকে বেশি কেয়ার দিচ্ছেন, আরেকজনকে ছোট করে দেখতেছেন, আগেই তাকে জাজ করে ফেলতেছেন, এই ধরনের বিষয় করতেছেন কিনা, এটাই হচ্ছে আপনার ফেয়ারনেস। দ্যাট মিনস আপনার যে লার্নাররা থাকবে তার যে ইন্ডিভিজুয়াল লার্নিং নিড থাকবে সেটা সম্পূর্ণ করা। ওকে, তাকে সব বিষয়গুলো সম্পর্কে অবগত করা, তাকে জানানো, সেই বিষয়গুলো তাকে সুযোগ দেওয়া, এটাই হচ্ছে ফেয়ারনেস। ক্লিয়ার? অ্যাসেসমেন্ট, প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট। ইয়েস না ওই যে স্যার কোশ্চেন করছেন সে ক্লিয়ার কিনা? ম্যাম বুঝতে পারছি। ধন্যবাদ এত কষ্ট করে বোঝার জন্য। এই যে সিভিল এর নাম কি বলেন তো? এই সিভিল এর নাম কি? Competency based assessment. Organize and conduct competency based assessment. ডিজাইন কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট, এটা ছিল গতকালকেটা। আজকে আমরা 12 নম্বর সিবিএলএম, ওইটা তো নাম্বারটা তো আমাদের জাস্ট কি বলে এটাকে ওই যে মনে রাখার জন্য আইডেন্টি। ওকে হ্যাঁ, আমরা মূলত মনে রাখবো হচ্ছে অর্গানাইজ এন্ড কন্ডাক্ট কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট। আমরা ডিজাইন করছি, আজকে আমরা এটা সাজাবো, দিন শেষে এটাকে আমরা কন্ডাক্ট করব। এটাই হচ্ছে অর্গানাইজ এন্ড কন্ডাক্ট কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট। তো এটা আমাদের লার্নিং আউটকাম কয়টা দেখি।
লার্নিং আউটকাম কয়টা কে বলতে পারবে? কিন্তু 6টা আছে ম্যাম। 6টা কিভাবে বুঝলেন? ওই যে আপনি দেখাইলেন, উপরে আছে। স্ক্রিন শেয়ার করলেন। একদম ছয়টা, এটার সাথে কি মিল আছে বলেন তো? এটার সাথে মিল আছে আমাদের যে এলিমেন্ট আছে না, আপনারা তো বলতে পারছেন না, আমি যে বললাম গ্যাদার element এভিডেন্স গুলোই মিল কিন্তু আছে, learning। আর প্রফিট ফিডব্যাকটাও গ্যাদার এভিডেন্স। স্যার ওই সাইড না, এটা হচ্ছে এই লার্নিং আউটকাম যে আসছে থেকে আসছে, এলিমেন্ট গুলো থেকে আসছে। আপনার যে এলিমেন্ট সিএস এর যে ওই এলিমেন্ট গুলোই হচ্ছে আপনার Competency standard। এই লার্নিং আউটকাম। আমার কথা বুঝতে পারেন নাই? জি 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 আমি একটু দেখাই আপনাদের। শুনতে পাইনি সেটা মিস। হচ্ছে এলিমেন্ট অফ কম্পিটেন্স থেকে আসছে এগুলো। দাঁড়ান, ম্যাম। এই যে ইভালুয়েট কেন ওহো লেভেল 5 এর ইয়েতে চলে গেছি। ইনক্লুসিভ লার্নিং খুঁজে পাওয়া যায়, খুঁজে পাওয়া যায়। মেইনটেইন এন্ড এনহ্যান্স প্ল্যান এন্ড হ্যাঁ, অর্গানাইজ। আপনি তো দেখাতে চাচ্ছেন যে ওই সিএসএস থেকে আমরা যে লার্নিং আউটকামটা আসতেছে সেটাই দেখাতে চাচ্ছেন না? হ্যাঁ, এটা হয়তো আপনি বুঝতে পারছেন, কিন্তু ওর বাকিরা বুঝতে পারছে কিনা আমার একটু শিওর হতে হবে। এই যে এইটা আমি বলতে চাইছি। এই যে দেখেন এখানে যে এলিমেন্ট গুলো, এটা সিএস এর যে এলিমেন্ট, এই এলিমেন্ট গুলাই হচ্ছে আপনার এই মডিউলের লার্নিং আউটকাম। বুঝতে পারছেন? এটার সাথে মিল আছে। আমি এইটার কথাই জিজ্ঞেস করছি যে কিসের সাথে মিল আছে, লার্নিং আউটকাম কোথা থেকে আসছে। জি বলেন, কেউ কি কোনো কোশ্চেন করবেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন বা আমার নেটওয়ার্ক কি বাফারিং হচ্ছে? না না ম্যাম, ক্লিয়ার আছে। আচ্ছা, তাহলে এই যে লার্নিং আউটকাম না, এর যে এলিমেন্ট, এই এলিমেন্ট থেকে আসছে। আমার কথা বুঝতে পারছেন? এই লার্নিং আউটকাম গুলো সিএস এর এই এলিমেন্ট থেকে আপনার আসছে। তাহলে আমাদের প্রথম লার্নিং আউটকামটা দেখেন, সেটা হচ্ছে প্রিপেয়ার দ্য অ্যাসেসমেন্ট এনভায়রনমেন্ট এন্ড ক্যান্ডিডেট ফর অ্যাসেসমেন্ট। আপনি হচ্ছেন ক্যান্ডিডেটকে অ্যাসেসমেন্টের জন্য প্রিপেয়ার করবেন, ওই তাদেরকে কিভাবে অ্যাসেসমেন্টটা দিবে, কি করবে না করবে জানাবেন, তাদেরকে প্রিপেয়ার করবেন। এরপরে বলছে কন্ডাক্ট প্রি অ্যাসেসমেন্ট, তাদেরকে একটা প্রি অ্যাসেসমেন্ট দিবেন। কিভাবে? সেটা হচ্ছে সেলফ অ্যাসেসমেন্টের মাধ্যমে। আপনাদের যে সেলফ অ্যাসেসমেন্ট মানে কি, নিজেকে নিজে যাচাই করা। অ্যাসেসর এসে কিন্তু আপনাকে একটা কথা বলে যে আপনি সেলফ অ্যাসেসমেন্ট দিবেন, আর সেলফ অ্যাসেসমেন্টের ঘরে ইয়েস এর ঘরে টিক দিতে হবে, নোর ঘরে টিক দেওয়া যাবে না। যদি নোর ঘরে টিক দেন তাহলে আপনি আজকে অ্যাসেসমেন্টে বসতে পারবেন না। ওকে, এই যে সেলফ অ্যাসেসমেন্ট করাচ্ছে এটাকেই বলা হয়েছে প্রি অ্যাসেসমেন্ট। ওকে, সে অ্যাসেসমেন্টের পরিবেশটা তৈরি করতে হবে, ক্যান্ডিডেটকে দেওয়ার জন্য তৈরি করতে হবে। তারপর হচ্ছে একটা অ্যাসেসমেন্ট করতে হবে। প্রি অ্যাসেসমেন্ট হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট। gather evidence as basis for decision. That means একটা ডিসিশনের মাধ্যমে আপনার অ্যাসেসমেন্টের এভিডেন্সটা করতে হবে যে এটা হচ্ছে আপনার কোন কোন বিষয়গুলো থেকে আপনি অ্যাসেসমেন্ট তাদের এভিডেন্সটা সংগ্রহ করবেন, রিটেন এগুলো আপনি তাদেরকে জানাবেন। তারপর হচ্ছে evaluate evidence and make the assessment decision. আপনি এভিডেন্স গুলা মূল্যায়ন করবেন কিসের মাধ্যমে? প্রুফ অফ এভিডেন্সের এগেইনস্টে। যে আপনি সে
তার যে কম্পিটেন্সিটা আপনি তার কাছে চাইছেন রুলস অফ এভিডেন্সের এগেইনস্ট সেই কম্পিটেন্সিটা আপনি পাইছেন কিনা। যদি পান তারপর আপনাকে কম্পিটেন্ট বা নট ইয়েট কম্পিটেন্ট ঘোষণা করবে। যদি পান কম্পিটেন্ট, আর না পারলে নট কম্পিটেন্ট। এখানে বলতে এভিডেন্স এন্ড মেক দ্য অ্যাসেসমেন্ট ডিসিশন। দ্যাট মিন্স এখানে কোন তাকে এভিডেন্স সংগ্রহ করবে বলছেন, এভিডেন্স সংগ্রহ করার পর ওই এভিডেন্স গুলোকে আপনি ইভালুয়েট করছেন। অ্যাসেসমেন্ট ডিসিশন বলতে ইভালুয়েট করার পর আপনি অ্যাসেসমেন্ট ডিসিশন নিছেন সে কি কম্পিটেন্ট হচ্ছে নাকি নট ইয়েট। ওকে, এবার বলছে রেকর্ড করবেন এবং রিপোর্ট করবেন কি অ্যাসেসমেন্ট ডিসিশন সেটা। অ্যাসেসমেন্ট ডিসিশন বলতে লেখা থাকে সিএমসি, এটা আপনার রেকর্ড হবে, তারপর রিপোর্ট করতে হবে। রেকর্ড হচ্ছে আপনার সারাদিন যে অ্যাসেসমেন্টটা হলো এটা আপনাকে লিখে রাখতে হবে, কোন কোন বিষয় কি কি হয়েছে হয়েছে, কোন কোন ক্যান্ডিডেটের কোন এভিডেন্স, ওইগুলো আপনার লিখে রেকর্ড করতে হবে। আর রিপোর্ট করবে কাকে, এটা হচ্ছে যে অথরিটি আপনাকে অ্যাসেসমেন্ট করতে পাঠাইছে তার আন্ডারে আপনি এই অ্যাসেসমেন্টটা তো অবশ্যই কন্ডাক্ট করতে থেকে আপনাকে বলছে অ্যাসেসমেন্ট, কিন্তু আপনাকে একটা টুলস দেয়, সে যে জিনিসটা দিছে আপনি রিপোর্ট করে আসবেন যে এই যে বিষয়গুলো। এরপর হচ্ছে প্রোভাইড ফিডব্যাক। বাজে অবস্থা, কথা বুঝতেছি না একটু। ম্যাম আপনার Net কথা problem. ভেঙে ঠিক আছে। নেট প্রবলেম আছে। ম্যাডাম আপনার নেটের সমস্যা আছে ম্যাম। আটকে আটকে আসতেছে। স্ক্রিন দেখা যায় না আমার। এর জন্য আমি রিকানেক্ট করছি আবার, তারপরে শোনা যাচ্ছে না, আটকে আটকে আসে। নেটওয়ার্ক সমস্যা। স্ক্রিন দেখা যায় না। ট্রেন চলে গেছে।